আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ থাকছে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি আপডেট নিউজটি কী সেটা জানতে হলে পুরোটা সময় জুড়ে আমার সঙ্গে থাকবেন। আপনারা এই মুহূর্তে দেখছেন এটিআরসিআই এডুকেশনাল আপডেট চ্যানেল। পুরোটা সময় জুড়ে আমি থাকবো মোহাম্মদ ফিরোজ কবির, সহকারী শিক্ষক। তো চলুন শুরু করা যাক। আজকের যে গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি আছে সেটি নিয়ে কথা বলা যাক। আপনারা জানেন যে গতকাল বহুল প্রতীক্ষিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবং আপনারা 22শে জুন 12টা থেকে কিন্তু আবেদন করার একটা সময়সীমাও কিন্তু তারা বেঁধে দিয়েছে বিজ্ঞপ্তিতে। তো এখন এই যে প্রতীক্ষিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটা, এটা হয়তোবা প্রত্যেকটা বেকার চাকরি প্রত্যাশীদের জন্য একটা স্বস্তির নিঃশ্বাস বটে, তবে এটা সুযোগও বটে। এটা আমি বলবো একটা বিগ অপরচুনিটি। যারা বেকার, যারা 18তমতে পাশ করেছেন তাদের সবার জন্য শুভকামনা, সবার চাকরি হয়ে যাবে ইনশাআল্লাহ। পাশাপাশি 17তমতে যাদের জব হয় নাই তাদের জন্য শুভকামনা রইল, সবার জব হয়ে যাবে ইনশাআল্লাহ, যেহেতু হিউজ পরিমাণ পোস্ট আছে। তো এখন এই আবেদনের ক্ষেত্রে আপনাদের যে বিষয়গুলো খেয়াল করতে হবে সেটা হলো যে ছোট্ট একটু ভুল আপনার চাকরিটা কিন্তু নাও হতে পারে। তো আপনি আবেদনটা আসলে কিভাবে করবেন? আপনি যখন আবেদন করবেন তখন আপনার প্রথম যে বিষয়টি খেয়াল করতে হবে সেটা হলো যে আপনার মেরিট পজিশনটা কেমন। সেই মেরিট পজিশন অনুযায়ী আপনার সাবজেক্টে কতগুলো শূন্যপদ আছে। যদি দেখেন শূন্যপদের পরিমাণ অনেক কম, অর্থাৎ 20, 50, 100, 150, 200, 500-র ভিতরে আছে শূন্যপদের সংখ্যা, এদিকে আপনার মেধাক্রমও অনেক বেশি, সেক্ষেত্রে অবশ্যই গ্রাম এবং মাদ্রাসাগুলোতে আপনি আগে চয়েস দেবেন। কারণ আপনি আগে দরকার কিন্তু আপনার একটা আইডেন্টিটি। এখানে মাদ্রাসা স্কুল কোনো ফ্যাক্ট না, আপনি চাকরি একটা নিশ্চিত করাটা হলো আমার ব্যক্তিগতভাবে পরামর্শ দেব যে আপনি আগে চাকরিটা নিশ্চিত করেন, তারপরে বদলি হোক আর যে কোনো পদ্ধতি হোক এক জায়গা থেকে আরেক জায়গায় আপনারা অবশ্যই যেতে পারবেন। তবে চাকরি নিশ্চিত করার জন্য টেকনিক হচ্ছে 500 বা 700-র মধ্যে যাদের শূন্যপদ আছে, মেধাক্রম যদি একটু দূরে থাকে, তাহলে তারা অবশ্যই গ্রামের প্রতিষ্ঠান এবং মাদ্রাসাগুলোতে চলে যাওয়ার বেশি করে চেষ্টা করবেন। আর যাদের পোস্টের সংখ্যা অনেক বেশি আছে তারা কিন্তু চাইলে আপনারা শহরেও দিতে পারেন। তবে মেধাক্রম যারা ভালো পজিশনে মেধাক্রম অনুযায়ী যারা আছেন মেরিট লিস্টে, তারা অবশ্যই শহরেরগুলোতে আবেদন করবেন এবং ভালো কোনো প্রতিষ্ঠানে আবেদন করবেন। শহর গ্রামটা আসলে এক একজনের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন মতামত এখানে আসতে পারে। শহরের প্রতিষ্ঠানে গেলেও কিন্তু বেতনটা ম্যাক্সিমামই একই বেতন, মানে একই বেতন হবে, ম্যাক্সিমাম বলাটা ভুল, মানে একই বেতন শহর গ্রামে। কিন্তু শহরের স্কুলগুলোতে আপনি টিউশন বা অন্যান্য সুযোগ সুবিধাগুলো আপনি একটু বেশি পাবেন। তো ভালো স্কুলের চাকরি করার জন্য আলাদা একটা মেন্টাল যে পিস সেটাও কিন্তু কাজ করে। তো সেই অর্থে আমি শহরের প্রতিষ্ঠানগুলোকেই চয়েস দিতে বলছি যাদের মেরিট পজিশন ভালো আছে, কিন্তু বেতন করি সবারই একই মোটামুটি। কিন্তু অনেকে বলতে পারেন যে আসলে এই যে স্বল্প বেতনে স্যার কীভাবে শহরের কোনো একটা প্রতিষ্ঠানে যে শহরের যেটা কস্ট আছে সেই কস্টটা আসলে বেয়ার করা এই বেতনের পক্ষে কতটা যৌক্তিক বা সম্ভব হবে সে বিষয়টি একটু ভাববার বিষয়। কিন্তু তো তাদের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই গ্রামের চুজ করবেন। যাদের শহরে বাড়ি তারা শহরের প্রতিষ্ঠানে আবেদন করবেন। আসলে দূরত্বটা এখানে একটা বড় ফ্যাক্ট, কারণ একটা প্রতিষ্ঠানে আপনি চাকরি করবেন সেখানে কিন্তু প্রতিদিন যাওয়া আসার একটা ব্যাপার আছে। আপনি চাইলেও আপনাকে যেতে হবে, না চাইলেও আপনাকে যেতে হবে। আপনি বাধ্য, যেহেতু আপনি একটা কমিটমেন্টের ভিতরে আছেন বা আপনি একটা চাকরির ভিতরে আছেন, সরকারের একটা রুলস রেগুলেশনের ভিতর দিয়ে আপনাকে চলতে হবে। তো সুতরাং আমার ব্যক্তিগত মতামত, যদি আপনার মেরিট পজিশন অনেক ভালো থাকে শহরের প্রতিষ্ঠানে আবেদন করবেন। কিন্তু আপনি যদি মনে করেন আমার বাড়ি গ্রাম, আমি শহরের প্রতিষ্ঠানে আবেদন করে
সেখানে ব্যয়ভার বা 2 বা 4জন পরিবারের যে ভরণ পোষণ সেটা শহরের থেকে সংকলন করা সম্ভব না। আসলে এই বেতনে আসলে সংকলন করা সম্ভবও না। তো তাদের ক্ষেত্রে অবশ্যই তারা গ্রামে আবেদন করবেন, গ্রামের ভালো প্রতিষ্ঠান দেখে। কারণ শহর ও গ্রাম হোক সেম বেতন, সেম সুযোগ সুবিধা। তো শহরের প্রতিষ্ঠানগুলোতে হয়তো বা কিছু প্রতিষ্ঠান থেকে কিছু উপরই আপনার অর্থ পাওয়ার সুব্যবস্থা থাকে। তো এই বিষয়টা আপনার অবশ্যই খেয়াল করবেন। আরেকটা বিষয় সেটা হলো যে আপনি যখন কোনো প্রতিষ্ঠানে আবেদন করবেন ওই প্রতিষ্ঠান সম্পর্কে অবশ্যই খোঁজখবর নেবেন। তার কারণ অনলাইনে আপনি যদি ওই প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার অথবা প্রতিষ্ঠানের নাম লিখে সার্চ করেন, তাহলে ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের বা সুপারের ফোন নম্বর কিন্তু পাওয়া সম্ভব। সেখানে আপনি তার সেই প্রতিষ্ঠান সম্পর্কে একটু খোঁজখবর নেবেন যে আসলে শূন্যপদটি আছে কিনা, কোনো ভুল ভ্রান্তি আছে কিনা। তার কারণ যে যাই ভুল করুক, দিন শেষে দায়টা কিন্তু কেউ নিতে চাইবে না, আপনাকেই ভোগান্তিতে পড়তে হবে। তো সুতরাং আপনি চেষ্টা করবেন যে আসলে আপনি যে পোস্টগুলিতে আবেদন করছেন সেই পোস্টজনিত যদি কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই আপনারা যাচাই বাছাই করে নেবেন। তার জন্য আপনি একটু খোঁজখবর নিয়ে আবেদন করবেন। আর আরেকটা বিষয় আপনি খেয়াল করবেন খোঁজখবর নেওয়ার সময়, যে তাদের যে এমপিও শিট, তাদের নামটা কর্তন হয়েছে কিনা এমপিও শিট থেকে, সে বিষয়টা অবশ্যই খেয়াল করবেন। কেন এমপিও শিট থেকে যদি নাম কর্তনটা না হয়, তাও সেক্ষেত্রে আপনার কিন্তু ওই পোস্টের জন্য আপনি আবেদন করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে। তো যদি এমপিও শিট থেকে নাম কর্তন না করা হয়, অবশ্যই আপনি সেই প্রতিষ্ঠানকে বলবেন যে আমি তো এই পোস্টে আবেদন করবো, এখনও পর্যন্ত উনি এই পোস্টে রয়েছে, আপনার পোস্ট থেকে ওনার নামটা কাটার ব্যবস্থা করবেন। তো এভাবে করে আপনি কথা বলে নেবেন। আর আসলে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করেছেন যে আসলে একটি আবেদনের মাধ্যমে কতগুলো প্রতিষ্ঠানকে চয়েস করা যাবে। তো আপনার প্রতিষ্ঠানের চয়েস ক্রম যখন সাজাবেন, তখন আপনার প্রথমত আমি যে কথাটা বলবো, আপনাকে যখন শূন্য পদ পাবলিশ করে দেবে, শূন্য পদ থেকে আপনি কোন কোন প্রতিষ্ঠান আপনার সাবজেক্টে খালি আছে, ওই প্রতিষ্ঠানগুলো বাসা থেকে দূরত্ব কেমন, অবশ্যই আমার পরামর্শ অবশ্যই দূরত্ব অনুযায়ী সাজাবেন। তার কারণ প্রতিনিয়তই যে দূরত্ব যদি বেশি হয়ে যায়, তাহলে ভালো প্রতিষ্ঠান হলেও কিন্তু সেম বেতন, আর দূরত্ব বেশির কারণে আপনার কিন্তু পকেট থেকে বেশ একটা কস্ট কিন্তু বেয়ার করতে হবে। তো সেক্ষেত্রে আপনার যে বেতন তার থেকে একটা বড় অংশ যদি ক্যারিং কস্টে চলে যায় বা এটা কমিউনিকেশনের কারণে যদি চলে যায়, তো সেক্ষেত্রে কিন্তু আপনার পরবর্তী যে সমস্যাগুলো ফেস করবেন সেটা হলো যে আপনার একটু ওই অর্থ দিয়ে পারিবারিক খরচটা বেয়ার করাটা কিন্তু কিছুটা হলেও সমস্যা হয়ে যাবে। তো সেই অর্থে আপনারা চেষ্টা করবেন সবসময় বুঝে শুনে আবেদন করার। আর কয়েকজন কিন্তু আমাকে প্রশ্ন করেছেন যে স্যার, আমি যখন আবেদনগুলো করব তখন আসলে আমি কি বিষয়টা খেয়াল করব, কতগুলো প্রতিষ্ঠান আবেদন করতে পারবো। একটি আবেদনে আপনি 40টা প্রতিষ্ঠান চয়েস করতে পারবেন। তো এই 40টা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনারা অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করবেন এবং সেটার দূরত্ব কেমন বাসা থেকে সে বিষয়টাও খেয়াল করবেন। তারপর আপনি সাজিয়ে দেবেন, সেভাবে করে সিলেক্ট করে আপনি আবেদনটা ফাইনালে সাবমিট করবেন। একটি আবেদনে একটি পর্যায়ে একটি আবেদনে 1000 টাকা আপনার খরচ হবে। আর যদি আপনি কলেজ পর্যায়ে থাকেন সেখানে আবেদন করতে গেলে সেখানে আপনার 1000 টাকায় আপনার খরচ হবে। তাহলে দুইটা পর্যায়ে থাকলে আপনার 2000 টাকা খরচ হবে। আর যদি আপনি মনে করেন যে না আমি একটি পর্যায়ে আবেদন করবো, তো সেক্ষেত্রে আপনার 1000 টাকা 40টা প্রতিষ্ঠানে আপনি আবেদন করবেন। আর সবাইকে আমি বলতে চাই, এই 40টা প্রতিষ্ঠানের বাইরে যদি আপনার সাবজেক্টের শূন্যপদ অনুযায়ী পদ খালি থাকে, সেক্ষেত্রে আপনি যদি চাকরি করতে ইচ্ছুক হন অবশ্যই ইয়েস অপশানটা চালু করবেন। আমার পরামর্শ হলো আপনি নো অপশানটা চালু করবেন না, আপনি ইয়েস অপশান চালু করবেন। তাহলে আপনার ওই 40টা প্রতিষ্ঠানে কোনো ধরনের চাকরি হইল না, তাহলে কিন্তু আপনার মেধাক্রম অনুযায়ী বাংলাদেশের যে প্রতিষ্ঠানে খালি আছে সেখানে কিন্তু আপনার চাকরির সম্ভাবনা থাকবে। তো দিন শেষে আপনার একটা আইডেন্টিটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। তো টিচার হলে কম বেশি টিউশনি করেও চাইলে একটা মানুষ সংসার চালাতে পারে, জাস্ট একটা আইডেন্টি থাকলো, পাশাপাশি টিউশনি কিছু করলো, তাতে করে তার সংসারটা চালিয়ে নেওয়া যাবে। সুতরাং আমার কাছে পরামর্শ হলো আপনার একটা আইডেন্টিটি তৈরি হোক, যে আপনি যেন পরিচয় দিতে পারেন যে না আমি একটা কিছু করি, ব্যাস এতটুকুই। তো আর অবশ্যই আপনার এটা টেলিটক বাংলাদেশের মাধ্যমে আপনার যে আবেদনের ফি সেটাকে পরিশোধ করতে হবে। তো সে বিষয়টিও আপনি মাথায় রাখবেন।
আবেদন পরবর্তী 72 ঘন্টার ভিতরে আপনার সময়সীমা থাকবে, এর মধ্যে আপনি কিন্তু আবেদনগুলো করবেন। আর আবেদন করার সময় আপনার সার্বিক তথ্যগুলো পূরণ করার সময় আপনি একটু খুব কেয়ারফুল থাকবেন যেন কোনো কিছু ভুল না হয়ে যায়। যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু ভোগান্তি কিন্তু শেষ নাই। আপনি সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করবেন যেন আমি নির্ভুলভাবে করবো। আর সবথেকে ভালো হয় আপনি নিজে যদি আবেদনটা করতে পারেন তাহলে খুব ভালো হয়। অবশ্যই আবেদন করার সময় কোনো বড় ভাই যারা ইতিপূর্বে চাকরি পেয়েছে এরকম কোনো অভিজ্ঞ ব্যক্তি যদি থাকে তাদেরকে সাথে নিয়ে আবেদন করবেন, তাহলে তারা এই বিষয়ে এক্সপার্ট থাকবে। ওনারা কিন্তু খুব ভালোভাবেই বিষয়টা দেখে শুনে আপনাকে আবেদনটা করে দিতে পারবেন। আর যারা প্রফেশনালি কাজগুলো করেন ওনারা অনেক সময় তাড়াহুড়ো করার সময় ভুল করে ফেলেন, তো সেই ক্ষেত্রে ভুলের দায়ভার কিন্তু হয়ে যায় আপনার। তো সেই বিষয়টি আপনি একটু খেয়াল করবেন। তো এই ছিল এখনকার মতো, দেখাবে নতুন আরেকটি কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত এনটিআরসি এডুকেশন আপডেট চ্যানেলটির সঙ্গে থাকবেন। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। কোনো বিষয়ে যদি জানার প্রশ্ন থাকে জানার থাকে অবশ্যই এনটিআরসি এডুকেশন আপডেট চ্যানেলটিতে জানিয়ে দেবেন। আমি এই সম্পর্কিত ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো। তো আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম।